আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান, কৃষি বান্ধব টিভির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো গরুর গায়ে আঠালি বা উকুন হলে এর চিকিৎসা দুই ধরনের হয়। একটা হলো, দুইটাই ইনজেকশন হয়, সেটা হলো নাইট্রোনিক্স এবং আইভারমেকটিন। এর দুটা যে কোনোই তার বডি ওয়েটে হিসাব করে দিবেন, অবশ্যই আঠালি উকুন দূর হবে। তাছাড়াও আর একটা লিকুইড আছে, লিকুইডটা হলো আপনার এর কাত থেকে আপনি লেস পর্যন্ত ফোটা 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 দিয়ে যাবেন, সেক্ষেত্রেও উকুন মরবে। এখন আমি বাস্তবে দেখাইতেছি আপনি কিরকম এই চামড়ার নিচে সুইগুলো করবেন। এটা দুই ধরনের সুইচ হয়। একটা সুই হচ্ছে, দেখেন, এই চামড়ার নিচে পরানোর জন্য ছোট, এবং এই মাংসের জন্য বড়। আমাদের কাছে দুইটাই সুই আছে, হ্যাঁ, মানে কাছের সিরিজ যাকে বলে। তাহলে আপনার অনেক উপকৃত হবেন। মাংসে তাড়াতাড়ি করা যাবে, এবং চামড়ার নিচে যদি করেন তাও তাড়াতাড়ি করা যাবে। সেক্ষেত্রে আমি এই চামড়ার নিচে করার জন্য ছোট সুই কিনছি। একে মাংসে মানে করার সম্ভাবনা খুবই কম থাকে যদি আপনি দিতে পারেন বা অভিজ্ঞতা থাকে। আর এটা মাংসের জন্য তো আপনি একটা সিম্পল ব্যাপার, সহজ। আপনি গভীর মাংস দিয়ে দেবেন। সেক্ষেত্রে আমি এই সিরিজটা দিয়ে এখন, আর এই সুইটা ব্যবহার করবো, সিরিজটা এটাই ব্যবহার করব, যাতে মাংসে যেন না যায়। তাই আপনি দেখুন, দেখাই দিয়েছি, মানে বাস্তবে দেখাইতেছি কীভাবে আমি এই ইনজেকশনগুলো করব। এইভাবে চামড়াটাকে ধরবেন, ধরার পর এই বরাবর এই এই দেখেন, এই 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 যাতে চামড়াটাকে আবারও দেখাই, চামড়াটাকে এইভাবে ধরবেন, এইভাবে ধরবেন, যাতে এখানে ঢালা হইলে এখানে আপনি কোপটা দিতে পারেন। আর যদি এইভাবে ধরেন, সেক্ষেত্রে আবার এদিকে দেবেন, তাহলে তাহলে আর মাংসে পড়বে না। আর বিশেষ করে এই ছোট সুই নেই, যেহেতু আমার ফার্মে গাছের সিরিজদার উকুন করলে বা সবচেয়ে আটালি ভালো। দেখা গেছে, সেজন্য আমি প্রতিটা গরুকেই ইঞ্জেকশন করে দেব, যাতে ফার্মে পরবর্তীতে এই আটালি বা উকুন না হতে পারে। এই আটালি উকুন, এটাকে পরজীবী বলে। পরজীবী দুই ভাগে ভাগ করা যায়, এক বহিঃপরজীবী ও অন্তঃস্থল পরজীবী। বহিঃপরজীবী যে সকল পরজীবী পোষকের দেহের বাইরে অবস্থান করে থাকে এবং পোষকের দেহের বাইরে অংশ থেকে পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে, সেই পরজীবীকেই বহিঃপরজীবী বলে। যেমন আটালি, উকুন ও মশা ইত্যাদি। অন্তঃস্থ পরজীবী যে সকল পরজীবী পোষকের দেহের ভেতরে বসে পোষকের দেহের ভেতরে পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে, তাকেই সে পরজীবীকেই অন্তঃস্থ পরজীবী বলে। যেমন ফিতা কৃমি, কলিজা কৃমি, পাকস্থলী কৃমি ইত্যাদি। বহিঃপরজীবী হোক আর অন্তঃস্থল পরজীবী হোক, গরুর দেহের কি পরিমাণ যে পুষ্টি সংগ্রহ করে থাকে, তারা শোষণ করে বেঁচে থাকে, তা আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্যই গরু রোগাশোগা আক্রান্ত, তারপর ডাকে আসে না, তারপর স্বাস্থ্যহীনতা ইত্যাদি, এই শুধু খালি বহিঃপরজীবী বা অন্তঃপরজীবীর কারণেই হয়ে থাকে। এক কথায় কৃমির কারণেই হয়ে থাকে। তাই প্রতিটা গরুকেই কৃমিমুক্ত করতে হবে, এবং বহিঃপরজীবী অন্তঃস্থল পরজীবী উভয়কেই ধ্বংস রাখতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন মানুষকে জোকে ধরলে কিভাবে রক্ত শোষণ করে, ঠিক একটা গাভী বা গরুকেও ঠিক কৃমি বা বহিঃপরজীবী বা অন্তঃস্থ পরজীবী যেটাই হোক না কেন, ওরকম দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে, রক্ত সংগ্রহ করে তারা বেঁচে থাকে। তাই চিকিৎসা যদি করেন, নাইট্রোনিক যদি ইঞ্জেকশন ফুরেন, সেক্ষেত্রে দেখা গেছে উকুন, আটালি এবং কলিজা কৃমি। আর যদি আইভারমেকটিন, ভার্মিক ইঞ্জেকশন করেন, সেক্ষেত্রে অন্তঃস্থল পরজীবী ও বহিঃপরজীবী উভয়ের বিরুদ্ধেই কাজ করবে। তাই আমি বলবো, খামারের অন্তঃস্থল পরজীবী ও বহিঃপরজীবী উভয়কেই মুক্ত করুন, তাহলে খামার থেকে লাভবান হবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করুন, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ।